আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম ক্লাসে তোমাদের দুইটা অধ্যায় আলোচনা করেছি। আমি তোমাদের এখন দ্বিতীয় ক্লাসে আরো তিনটা অধ্যায় আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা মনোযোগ সহকারে আমার এই লেকচারটা শুনবা। আমরা এখন আলোচনা করব রাষ্ট্রীয় ব্যবসা, সপ্তম অধ্যায়। রাষ্ট্রীয় ব্যবসা কি এবং রাষ্ট্রীয় ব্যবসার কিছু উদ্দেশ্য। রাষ্ট্রীয় ব্যবসা কি? রাষ্ট্রের কর্তৃক গঠিত পরিচালিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। অর্থাৎ যে ব্যবসার মালিকানা এবং পরিচালনা সরকারের অধীনে থাকে তাকে বলে রাষ্ট্রীয় ব্যবসা। এই ব্যবসার উদ্দেশ্যগুলো পড়লে আমরা কিছু অনুদান ধরতে পারবো। এই ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণমূলক এবং সুষম শিল্পায়ন। অর্থাৎ একই এলাকা একই ধরনের পণ্য একই ধরনের শিল্প গড়ে না তোলে বিভিন্ন এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে সুষম রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্যগুলো হচ্ছে সুষম শিল্পায়ন, সুষম একচেটিয়া ব্যবসা রোধ করা, জনগণের কল্যাণ, নিরাপদ দেশ রক্ষা, নিরাপদ শিল্প পরিচালনা। এই ধরনের খাতগুলো সাধারণত সরকারি মালিকানা থাকে। তারা ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠা ও ওষুধ, ভেষজ ও ক্ষতিকর এগুলা যেমন মদ, গাঁজা এগুলা সাধারণত সরকারের নিয়ন্ত্রণ রাখে। এগুলার উদ্দেশ্যে ব্যবসা সাধারণত রাষ্ট্রীয় ব্যবসাগুলা গড়ে ওঠে। তাহলে রাষ্ট্রীয় ব্যবসা আমরা প্রথমে আলোচনা করবো ওয়াসা নিয়ে। ওয়াসা হচ্ছে মেট্রোপলিটন এলাকা পানি সরবরাহ ও পয় সুবিধা প্রদানে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে বলে ওয়াসা। 1963 সালে রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশে এই প্রতিষ্ঠানটি পরিচালিত থেকে 1990 সালকে এটি নারায়ণগঞ্জের আওতায় আনা হয়। এই ওয়াসা নারায়ণগঞ্জ এই মেট্রোপলিটন এলাকা ঢাকার সাথে এটা ইনক্লুড করা অন্তর্ভুক্ত করা হয়। 1996 সালে এই ওয়াসা আইন পরিচালনা করতে। ওয়াসার এখানে তিনটা কাজ আছে। ওয়াসা সাধারণত পানি, অফিস আদালতে, বাসা বাড়িতে পানি সরবরাহ করা এবং ড্রেনেজ ব্যবস্থা করা এবং জলাবদ্ধতা দূর করা, এগুলো হচ্ছে ওয়াসার কাজ। ওয়াসার কাজ এই তিনটা খেয়াল রাখতে হবে: বাসা বাড়িতে পানি সরবরাহ করা, ড্রেনেজ ব্যবস্থা করা এবং জলাবদ্ধতা দূর করা। এগুলোর জন্য অবকাঠামো তৈরি করবে। এর হচ্ছে বাংলাদেশ রেলওয়ে হচ্ছে সাশ্রয়ী মূল্যে রেলপথে সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল বহনে যে সরকারি মালিকানা প্রতিষ্ঠানকে বলে রেলওয়ে। তাহলে সাশ্রয়ী মূল্যে যাত্রী এবং মালামাল দুইটাই বহন করে, এটা হচ্ছে রেলওয়ে। আর রেলওয়ে হচ্ছে সাধারণত কলকাতাকে কেন্দ্র করে বাংলাদেশে, ভারতের কলকাতাকে কেন্দ্র করে বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে থাকে। এরপরে আসো ডাক বিভাগ হচ্ছে শুধু পণ্য জনগণের সাশ্রয়ী মূল্যে জনগণের নিকট পণ্য পৌঁছে থাকে, এটা হচ্ছে ডাক বিভাগ। ডাক বিভাগের কাজ হচ্ছে ডাক বিভাগ বাংলাদেশের সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। তারপর হচ্ছে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা। রসায়ন শিল্প হচ্ছে সার, কাগজ, ট্যানারি এগুলো পরিচালনা প্রতিষ্ঠানকে বলে রসায়ন শিল্প, BCIC, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। অর্থাৎ এই সংস্থার কাজ হচ্ছে সার, কাগজ, ট্যানারি এই ধরনের। এবং এটা আরো কিছু উদ্দেশ্য আছে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা করার জন্য উপকরণ সরবরাহ করে থাকে এবং শিল্পনীতি বাস্তবায়ন করে এই রসায়ন শিল্প সংস্থা শিল্পনীতি বাস্তবায়ন করে থাকে। তারপরে বাংলাদেশ পর্যটন শিল্প কর্পোরেশন। বাংলাদেশ পর্যটন শিল্প কর্পোরেশন হচ্ছে পর্যটন খাতে উন্নয়নের জন্য যে সরকারি মালিকানা প্রতিষ্ঠানকে বলে পর্যটন কর্মকর্তা। অর্থাৎ হোটেল, মোটেল এবং যারা ওইখানে পর্যটকরা ঘুরতে চায় তাদের নিরাপত্তা ব্যবস্থা করা, তাদের যাতায়াতের সুব্যবস্থা করা, এগুলো হচ্ছে পর্যটন শিল্পের কর্পোরেশন, পর্যটন শিল্পের কাজ। তারপরে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা। সড়ক পরিবহনের কাজ হচ্ছে সড়ক পথে যাত্রী ও মালামাল। সড়ক পরিবহন আবার রেলওয়ে দুইটার কাজে প্রায় একই রকম, কিন্তু এটা হচ্ছে সড়ক পথে যাত্রী ও মালামাল BRTC, এটাকে বলা BRTC, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। অর্থাৎ সড়ক পথে যাত্রী ও মালামাল সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল বহনের জন্য সরকারি মালিকানা প্রতিষ্ঠানকে বলে BRTC। PPP, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। অর্থাৎ সরকারি ও বেসরকারি অর্থায়নে যে সংস্থা গড়ে ওঠে তাকে বলে PPP। অর্থাৎ বড় বড় যে প্রকল্পগুলার সরকার যে কাজ ধরে এই কাজগুলো সরকার এককভাবে না করে তার মুনাফার অংশীদার বেসরকারি খাত যাতে এটার সুবিধা ভোগ করতে পারে, এই জন্য সরকার এই PPP ব্যবসা চালু করেছেন। PPP অনেক সময় সরকারের অর্থের সংকট পড়লেও এই ধরনের ব্যবসা গড়ে তুলে থাকে। আবার সরকার যদি চায় যে আমার মুনাফা
আমার এটার এই ব্যবসার মুনাফা আমার জনগণ যাতে পায়, এই কারণে জনগণকে নিয়ে এই ধরনের ব্যবসা করতে হবে। এটা হচ্ছে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। যেমন বড় বড় ওভার ব্রিজ, যেমন বাংলাদেশের পাতাল রেল হচ্ছে, এই ধরনের প্রকল্পের কাজগুলা সরকার এককভাবে না করে যদি ব্যক্তি মালিকানা যদি অংশীদারিত্ব নেয়, সেটি হবে কি পিপিপি। রাষ্ট্রীয় অধ্যায়ের পরে আমরা এখন চলে আসবো 11 অধ্যায়। 11 অধ্যায় হচ্ছে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, পরিবর্তন ইত্যাদি কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেট ও কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য সংগ্রহ করবে এটা ইন্টারনেটের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে অন্যের কাছে প্রেরণ করাই হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে এখানে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমরা চলে যাব অনলাইন ব্যবসা কি? অনলাইন ব্যবসা কি? নেটওয়ার্কের আওতায় কম্পিউটারের সাথে সংযুক্ত করে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত ব্যবসা হচ্ছে কি অনলাইন ব্যবসা। এই যে যেমন বর্তমানে আমাদের ফেসবুকে বিভিন্ন রকমের অনলাইনে আমরা অ্যাড পেয়ে থাকি, এইখান থেকে আমরা কি করি পণ্য অর্ডার দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা পণ্য পেয়ে যাই। এটা হচ্ছে অনলাইন ব্যবসা। অনলাইন ব্যবসাগুলো আছে অনলাইন মার্কেটিং, অনলাইন নিলাম, অনলাইন ক্রেতা গোষ্ঠী, অনলাইন শপিং। আমরা সাধারণত অনলাইন শপিং করে থাকি। ফেসবুকে যে সকল তথ্যগুলো পাই, এগুলো পেয়ে আমরা কি করি পণ্যের অর্ডার দিয়ে থাকি, এই পণ্যটা আমাদের কাছে চলে আসে। এটা হচ্ছে অনলাইন শপিং। এরপর আসো আমরা ই বিজনেসটা পুরোটা তথ্য প্রযুক্তি, পুরোটাই হচ্ছে কি ই বিজনেস, মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যবসা বাণিজ্য করাই হচ্ছে ই বিজনেস। অর্থাৎ কম্পিউটার এবং নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাই হচ্ছে ই বিজনেস। অর্থাৎ ব্যবসায়িক কোনো কার্যক্রম তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করাই হচ্ছে কি ই বিজনেস। তাহলে ই রিটেলিং ভেরি ইম্পর্টেন্ট। এটা ই রিটেলিং অনুরূপ মধ্যস্থকারী ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়াই খুচরা ব্যবসায়ীর নিকট থেকে পণ্য ক্রয় করা হচ্ছে কি ই রিটেলিং। অনুরূপ মধ্যস্থকারী ব্যবসা থাকবে না, সরাসরি খুচরা ব্যবসায়ীর নিকট থেকে পণ্য ক্রয় করবে। এটা হচ্ছে ই রিটেলিং। আর ই ব্যাংকিং হচ্ছে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে দ্রুত ও নির্ভুলভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ই ব্যাংকিং এর মধ্যে যেমন টাকা কাউন্টিং করার জন্য একটা টাকা গণনার জন্য একটা মেশিন আছে, এগুলো ই ব্যাংকিং এর মধ্যে আসে। যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো কি ই ব্যাংকিং এর মধ্যে চলে আসে। এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করে, সেটা হচ্ছে ই ব্যাংকিং। এরপরে আসো ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড এটাও যে ই ব্যাংকিং এর যে আওতায়, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এগুলো সাধারণত কেনাকাটার কাজে ব্যবহার করা হয়, পকেটে কার্ড থাকলেই চলে। তাহলে এখন আমরা বুঝে নিই ডেবিট কার্ডটা কি। ডেবিট কার্ড হচ্ছে গ্রাহকের তার জমাকৃত টাকা উত্তোলনের জন্য ব্যাংক তার গ্রাহকের যে চৌম্বকীয় শক্তি সম্পন্ন যে প্লাস্টিক কার্ড দেয়, সেটা হচ্ছে ডেবিট কার্ড। এবং ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক তাকে গ্রাহককে ঋণ সুবিধা প্রদান করে, একটা যে প্লাস্টিক কার্ড প্রদান করে তাকে বলে ক্রেডিট কার্ড। যেমন আমি একটা কেনাকাটা করতে গেলাম, আমার ব্যাংকে টাকা জমা ছিল, ওই জমানো টাকাই আমি একটা কার্ড দিয়ে এটা খরচ করলাম বা কোনো কিছু কিনলাম, সেটা হচ্ছে কি ডেবিট কার্ড। এখন আমার অ্যাকাউন্টে টাকা জমা নাই, আমাকে ব্যাংক একটা কার্ড দিয়েছে, বিশেষ সুবিধা দিয়েছে, ব্যাংকে জমা না থাকলেও আমি ওই কার্ডটা দিয়ে আমি কেনাকাটা করতে পারবো, আমাকে ঋণ সুবিধা দিয়েছে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। মোবাইল ব্যাংকিং, মোবাইল সেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ করে তথ্য আদান প্রদান করাই হচ্ছে মোবাইল ব্যাংকিং। বর্তমানে মোবাইল ব্যাংকিংটার সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে। মানে কারো কাছে টাকা পাঠাতে গেলে, তাৎক্ষণিক টাকা প্রয়োজন হলে এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন হয়ে থাকে। এখন আমার টাকা মোবাইল ব্যাংকিং এর মধ্যে এটাও আসে, আমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে এটা আমি মোবাইলের মাধ্যমে জেনে গেলাম, এটাও আমার মোবাইল ব্যাংকিং এর মধ্যে চলে আসে। আমার টাকা কত টাকা ব্যাংকে জমা হলো তার জন্য মেসেজ আসছে, এটাও আমার মোবাইল ব্যাংকিং এর মধ্যে। কত টাকা উত্তোলন করেছে কে, আমি কাকে কত টাকা উত্তোলন করার জন্য চেক দিয়েছে, এখান থেকে টাকাটা কেটে নিয়েছে, সাথে সাথে আমার ব্যালেন্স চলে আসছে, এটাও মোবাইল ব্যাংকিং এর অন্তর্ভুক্ত। এখানে মোবাইল ব্যাংকিং এর মধ্যে আবার বিকাশ, রকেট, এগুলো মোবাইল ব্যাংকিং এর মধ্যে পড়ে থাকে। এটা হচ্ছে আমাদের 11 অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। এগুলা থেকে সাধারণত জ্ঞান, অনুধাবন এবং উদ্দীপক থাকবে, ইনশাআল্লাহ ভালো করে পড়বা। 11 অধ্যায়ের পরে আমরা এখন আলোচনা করব 12 অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায় নৈতিকতা কি, নৈতিকতা নিয়ে তোমাদের ক্লাসে আরো আলোচনা করা হয়েছে। এখন শোনো, নৈতিকতা হচ্ছে ভালো মন্দ উপলব্ধি করে ভালোটাকে গ্রহণ করা, মন্দটাকে বর্জন করা হচ্ছে ব্যবসায় নৈতিকতা। নৈতিকতা হচ্ছে ভালোটাকে গ্রহণ করা, মানে ব্যবসার ক্ষেত্রে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত,
যেটা উচিত এটা করা, যেটা ভালো এটা করাই হচ্ছে ব্যবসায় নৈতিকতা। এ হচ্ছে ব্যবসার নৈতিকতা। নৈতিকতার ক্ষেত্রে এখানে তোমাদের কিছু টপিকস আমি তোমাদের দাগিয়ে দিয়েছিলাম, যে মাপে কম না দেওয়া, কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং শ্রমিকের ন্যায্য মূল্য প্রদান করা, এই ধরনের কাজগুলাই কি নৈতিকতার মধ্যে পড়ে। এখন আলোচনা করবো ব্যবসায় মূল্যবোধ। মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ, বিবেক, এগুলা আচরণ। মূল্যবোধ হচ্ছে ভালো মতো উপলব্ধি করতে পারাই হচ্ছে মূল্যবোধ। এরপরে চলে যায় সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়িত্ব পালন, সামাজিক দায়বদ্ধতা, সামাজিক দায়িত্ব পালন। সামাজিক দায়িত্ব পালনের মধ্যে ব্যবসায়ীরা সমাজ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়, তার বিপক্ষে ব্যবসায়ীরাও কিছু সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন করে। এই দায়িত্ব পালনগুলো কি কি? যেমন ক্রেতা ভোক্তার প্রতি দায়িত্ব পালন করে, শ্রমিক কর্মীদের প্রতি দায়িত্ব পালন করে, সরবরাহকারীদের প্রতি দায়িত্ব পালন করে, সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করে, সহগোত্রীর প্রতিও দায়িত্ব পালন করে। এই ধরনের কাজগুলো হচ্ছে সামাজিক দায়িত্ব পালন। যেমন ক্রেতা ভোক্তার প্রতি দায়িত্ব পালন, ক্রেতাদের ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা, কৃত্রিম সংকট সৃষ্টি না করা, তার নতুন নতুন পণ্য উদ্ভাবন করা, ক্রেতা ভোক্তাদের নিকট পণ্য পৌঁছে দেওয়া, এগুলো হচ্ছে কি ক্রেতা ভোক্তার প্রতি দায়িত্ব। শ্রমিক কর্মীরা বলতে গেলে শ্রমিক কর্মীদের উপরে প্রতিষ্ঠান টিকে থাকে, এই জন্য শ্রমিক কর্মীদের প্রতিও ব্যবসায়ীরা কিছু দায়িত্ব পালন করে থাকে। তাদের ন্যায্য পারিশ্রমিক প্রদান করা, তাদের চাকরির নিরাপত্তা ব্যবস্থা করা, তাদের প্রণোদন ও বিনোদনের ব্যবস্থা করা, এই ধরনের কাজগুলা শ্রমিক কর্মীদের প্রতি দায়িত্ব পালন করে থাকে। তারপর হচ্ছে সামাজিক সরবরাহকারীদের প্রতি দায়িত্ব পালন করে, সরবরাহকারী ও পাওনাদারের প্রতিও দায়িত্ব পালন করে থাকে। সরবরাহকারী কারা? যারা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাঁচামাল সরবরাহ করে থাকে, তারা হচ্ছে পাওনাদার। তাদের এই পাওনা, ন্যায্য পাওনা যত সময় পরিশোধ করে দেওয়া, এবং ব্যাংক থেকে যদি ঋণ এনে থাকে এই ঋণের টাকাও যত সময় পরিশোধ করে দেওয়া, এগুলো হচ্ছে সরবরাহকারীদের প্রতি দায়িত্ব পালন করে। সরবরাহকারী ও বিনিয়োগকারী, যেটা বললাম বিনিয়োগকারীদের, যদি ব্যাংক থেকে ঋণ এনে থাকে বা কোনো ব্যক্তি তার প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে, তার বিনিয়োগের টাকা যত সময় পরিশোধ করো কি বিনিয়োগ ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব পালন করে থাকে। আর সরকারের প্রতিও দায়িত্ব পালন করে থাকে। এবং ব্যবসায়ীরা সামাজিক দায়িত্ব পালনের মধ্যে এটাও হয় যে সরকারের প্রতিও দায়িত্ব পালন করতে হয়। সরকারের প্রতি দায়িত্ব পালন কি বেকারত্ব হ্রাস করা, বেকারত্বের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া, তারপরে সরকারের যে ট্যাক্স রাজস্ব যত সময় পরিশোধ করা, এইভাবে সরকারকে বিভিন্ন ধরনের সরকারের বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ প্রদান করা এবং সরকারের যে নীতিমালা দেয় এগুলো যত সময় পালন করা, এগুলো কি সামাজিক দায়িত্ব পালন। তারপর সে সহগোত্রীর প্রতি দায়িত্ব পালন। ব্যবসায়ীদের সহগোত্রী অর্থাৎ একজন পাশাপাশি আরেকজন ব্যবসায়ী থাকে, এই ব্যবসায়ী বিভিন্ন ধরনের তাদের নিয়ে সংঘবদ্ধ সৃষ্টি করা, মানে সমিতি সংঘবদ্ধ সৃষ্টি করে বিভিন্ন দাবি দেওয়া, সরকারের নিকট থেকে বিভিন্ন দাবি দেওয়া আদায় করা এবং তাদের দুঃখ কষ্টের কথা সরকারের কাছে উপস্থাপন করা, এগুলো হচ্ছে কি সহগোত্রী। অর্থাৎ তারা সংঘবদ্ধ করে এই সংঘবদ্ধের মধ্যে এগুলো থেকে তাদের বিভিন্ন রকমের অভাব অভিযোগ এই সংঘের মাধ্যমে সরকারকে উপস্থাপন করবে। এই ধরনের কাজগুলো সহগোত্রীর প্রতি, অর্থাৎ একে অপরকে সহযোগিতা করা, বিভিন্ন কাজে সহযোগিতা করা, এগুলো হচ্ছে সহগোত্রীর প্রতি দায়িত্ব পালন। এরপর আসে সাধারণ সম্প্রদায়, এটা ভেরি ইম্পর্টেন্ট। সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করে দেয়। বিভিন্ন মসজিদ, মন্দির, পেগোড়া, এই ধরনের বিভিন্ন বন্যা, খরা, এই ধরনের কাজে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলা সাহায্যে এগিয়ে আসা, এটা হচ্ছে কি সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন। এখন বন্যা দেখা দিয়েছে, বন্যার্থীদের মধ্যে বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী বিতরণ করবে, এটা হচ্ছে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন। আবার এখানে শীতের সময় শীত বস্ত্র বিতরণ করা, এই ধরনের কাজগুলো কি সামাজিক দায়িত্ব পালনের মধ্যে আসে। এরপর আমরা এখন আলোচনা করব পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ বিভিন্ন কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়াই হচ্ছে পরিবেশ দূষণ। আমরা এখানে পরিবেশ সংরক্ষণ আইনও আছে। পরিবেশ সংরক্ষণ কি এটাও আছে, সুপরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণ হচ্ছে পরিবেশকে বিভিন্ন দূষণ থেকে রক্ষা করা হচ্ছে পরিবেশ সংরক্ষণ। এখন এই পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশে বিভিন্ন রকমের পানি, মাটি, বায়ু, এই ধরনের দূষণের পরে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে কি পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের মধ্যে আমরা এখন আলোচনা করব পানি দূষণ। পানি প্রাণীকুলের যে বিভিন্ন রকমের আবর্জনা মিশে পানির যে স্বাভাবিকতা হারিয়ে ফেলে, তাকে বলে কি পানি দূষণ। বায়ু দূষণ, বায়ুতে বিভিন্ন রকমের ধুলা, বালি, সীসা এগুলো যুক্ত হয়ে বায়ুর যখন স্বাভাবিকতা হারিয়ে ফেলে তখন বলে এটাকে বলা হয় বায়ু দূষণ। তারপরে মাটি দূষণ, মাটির উর্বরতা যখন হারিয়ে ফেলে তখন তাকে বলে মাটি দূষণ।
শব্দ দূষণ, শান্ত নিরিবিলি পরিবেশ যখন বিভিন্ন কোলাহলের কারণে অশান্ত হয়ে পড়ে, তখন বলে কি শব্দ দূষণ। যেমন আমরা এখানে ক্লাস করতেছি, ক্লাস করা অবস্থায় অনেক সময় গাড়ি পেপো আওয়াজ, বিভিন্ন রকমের আওয়াজে, বা এখানে বিভিন্ন গাড়ি রিপেয়ারিং করে যে বিভিন্ন রকমের আওয়াজে আমাদের ক্লাসের অনেক সময় সমস্যা হয়। এই ধরনের এগুলোই হচ্ছে কি শব্দ দূষণের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে তোমাদের 5টা অধ্যায় আলোচনা করা হলো। এই আলোচনাগুলো ভালোভাবে মনোযোগ সহকারে পড়বা এবং বুঝবা। না বুঝলে আমার সাথে SMS এর মাধ্যমে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে এগুলা পার্সোনাল যদি কেউ জানতে চাও যে স্যার এটা বুঝিনি আবার আলোচনা করো, ইনশাল্লাহ আমি আলোচনা করে দিব। এই 5টা অধ্যায় ভালোভাবে পড়বা। আমরা প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, 11 অধ্যায় এবং 12 অধ্যায়, এই অধ্যায়গুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে। এখানে ইম্পর্টেন্টগুলো সাধারণত আলোচনা করাইছে, এগুলো জ্ঞান অনুধাবন, এগুলো ভালোভাবে পড়বা। এই 5টা অধ্যায় থেকে তোমাদের 11টা সৃজনশীল প্রশ্ন আসবে, তোমাদের 7টা অ্যান্সার দিতে হবে। আর এইগুলো এই 5টা অধ্যায় থেকেই তোমাদের MCQ কোশ্চেন আসবে। তোমরা এই MCQ এই 5টা অধ্যায় থেকেই তোমাদের 30টা MCQ থাকবে। তোমরা এগুলো ভালোভাবে পড়বা, পড়লে ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। এই পড়ার পরও যে এত গ্যাপ পাওয়ার পরও যদি তোমরা পাস করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারের প্রমোশন হবে না। এই জন্য তোমরা ভালোভাবে পড়বা যাতে পাস করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।